ফিফা র্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের। ফুটবলের সিন্ডিকেট বাস্তব নাকি শুধুই মিথ? কি বলল বাফুফে? আর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্পোর্টসে বাংলাদেশের বডি বিল্ডারদের করুণ বাস্তবতার কথা জানালেন মিস্টার বাংলাদেশ। ক্রিকেটের পোস্টার বয় সাকিব এখন শুধুই ফ্র্যাঞ্চাইজি লিগের ক্রিকেটার। এভাবে চলবে আর কতদিন? সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি শামীম খান। অন্য দেশের বডি বিল্ডাররা যখন বিলাসী জীবনযাপন করে, তখন বাংলাদেশের বডি বিল্ডারদের যুদ্ধ করতে হয় করুণ বাস্তবতার সঙ্গে। এরই এক জ্বলন্ত উদাহরণ মিস্টার বাংলাদেশ খ্যাত শেখ জামাল। বাংলাদেশের বডি বিল্ডিং স্পোর্টস নিয়ে রাফিউল ইসলাম রাতুলের বিশেষ সিরিজের প্রথম পর্ব। 6 থেকে 8 আওয়ার আমি ওয়ার্কআউট করি। ইন্ডিয়াতে একটা বডি বিল্ডার কম্পিটিশন খেলে একটা সিজনেও মিনিমাম 2টা জিমের মালিক হয়। শেখ জামাল বাংলাদেশ বডি বিল্ডিং এ অনন্য এক নাম। একের পর এক দেশ সেরা টাইটেল জিতে নিজেকে নিয়ে গেছেন ভিন্ন এক মাত্রায়। এই স্পোর্টস খেলে পৃথিবীর অন্যান্য দেশের বডি বিল্ডাররা যখন বিলাসী জীবনযাপন করে, তখন বাংলাদেশের বডি বিল্ডারদের যুদ্ধ করতে হয় দেশের প্রেক্ষাপটের সঙ্গে। আমাদের বাংলাদেশে বডি বিল্ডারদের ভিসা লাগাইতে হয়, একটা খেলোয়াড়ের ভিসা নিজের লাগাইতে হয়। যে থাইল্যান্ডের খেলা হওয়ার কথা ছিল 7 তারিখে, জুন মাসের 7 তারিখে, তো আমাদের বিডি মাসের শো গেছে হলো মে মাসের 27 তারিখ। তো আর তো বেশি দিন ছিল না, 8-10 দিনের গ্যাপ ছিল। আমি চিন্তা করছিলাম আমি ওটা কন্টেস্ট অ্যাটেন্ড করবো। তো আমি এটার জন্য ভিসার জন্য আমার পাসপোর্ট অ্যাপ্লাই করলাম, ভিসা অ্যাপ্লাই করলাম, কিন্তু আমার ভাগ্য এত খারাপ, আমি ভিসা পাই নাই। বডি বিল্ডিং জার্নির শুরু থেকে চালিয়ে যাচ্ছেন যুদ্ধ নিজের সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে। এত আত্মত্যাগ ও চেষ্টার পরেও এই খেলায় কেন পিছিয়ে বাংলাদেশ? তো আমাদের বাংলাদেশে একটা জিনিস দেখেন, ইন্টারন্যাশনালি বা এশিয়া কান্ট্রির ভিতরে বডি বিল্ডারদের কিন্তু ইউজ স্পন্সর, আমাদের বাংলাদেশি স্পন্সর নেই। নিজের দেশে একটা সাপ্লিমেন্ট কোম্পানি নেই। তো ইন্ডিয়ার ভিতরে কোম্পানির অভাব নেই। ইন্ডিয়াতে একটা বডি বিল্ডার কম্পিটিশন খেললে ও যদি একটা সিজন ওর ভালো যায়, ও দেখবেন একটা সিজনেও মিনিমাম 2টা জিমের মালিক হয়। ফাইন্যান্সিয়াল অনেক কিছু দেখতে হয়, যেরকম ফ্যামিলি দেখতে হয়, এভরিথিং। তারপর বডি বিল্ডিংয়ে ইনভেস্ট করতে হয়। দেশের গণ্ডি পেরিয়ে লাল সবুজের পতাকা বিশ্ব মঞ্চে তুলে ধরার স্বপ্ন দেখছেন জামাল। যখন আমি স্টেজে যদি একটা ভালো রেজাল্ট করি, তখন কিন্তু আমার সেই কোম্পানির নাম উঠবে না, আমার নাম উঠবে না। প্রথম বলবে হলো দেশের নাম, উইনার বাংলাদেশ বা উইনার ইন্ডিয়া, উইনার এরকমভাবে বলবে, ঠিক আছে? তখন কিন্তু আমি কিন্তু আমার দেশের পতাকাটাই আগে ধরবো, আমার জিমের নামটা কিন্তু আগে ধরবো না। তো আমি দেশকে রিপ্রেজেন্ট করতে চাইতেছি। তারকা বডি বিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা জামালের শুরুটা মোটেও সহজ ছিল না। বাংলাদেশের বডি বিল্ডিং এগিয়ে যাবে এবং দেখবে আলোর পথ, এমনটাই প্রত্যাশা তার। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। হামজা জামাল কিংবা প্রবাসী ফুটবলারদের বাছাই, সকল বিষয়ে ছিল বাফুফে সিন্ডিকেট নিয়ে নানা গুঞ্জন। এর সত্যতা জানতে বাফুফে সহ সভাপতি ফাহাদ করিমের মুখোমুখি কালবেলা স্পোর্টস। বিস্তারিত ফাতিন ইশাকের রিপোর্টে। বাংলাদেশ ফুটবলের নবজাগরণে কালো ছায়া। ভারত ম্যাচের আগে ফাহমিদুলকে নিয়ে তুমুল ড্রামা। ঘরোয়া লিগের কয়েকজন খেলোয়াড়ই নাকি সবকিছুর মূল হোতা। তবে নিশানায় কোচ হাভিয়ের কাব্রেরা। বাংলাদেশ ফুটবলের নতুন অধ্যায়ের শুরু থেকেই কত কিছুই না হয়েছে এই প্রাঙ্গণে। একদিকে প্রবাসী খেলোয়াড়দের প্রতি বিশেষ আগ্রহ যেমন বাড়িয়েছে ঘরোয়া ফুটবলারদের চিন্তা, অন্যদিকে দল নির্বাচনে তোপের মুখে কর্তারা। সহজভাবে বলতে গেলে দেশের ফুটবলে নাকি পড়েছিল সিন্ডিকেটের হানা। খেলোয়াড় নির্বাচনে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে অনেক আগে থেকেই আছে। বিগত বছরগুলোতে কাজী সালাউদ্দিন নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে এই অভিযোগ বরাবরই উঠত। তবে সম্প্রতি হামজা দেওয়ান চৌধুরীর আগমনে বাংলাদেশ ফুটবলে যে নতুন ধারা এসেছে তা তাবিত আওয়ালের নতুন কমিটির হাত ধরে। কিন্তু এখানেও যেন থেমে নেই সিন্ডিকেটের কালো থাবা। গেল ভারত ম্যাচের আগে থেকেই প্রবাসী ফুটবলারদের বাছাই নিয়ে চলে নানা হিসাব নিকাশ। এমনকি ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলকে তো ক্যাম্প থেকে ফিরেও যেতে হয়েছিল। অভিযোগ উঠেছিল দেশের শীর্ষ ক্লাবগুলোর কয়েকজন খেলোয়াড়ের বিপক্ষেও। তবে এত কিছুকে পাশ কাটিয়ে দেশের মাটিতে গড়িয়েছে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ। সফলতা পেয়েছে বাফুফে। তারপরও সিঙ্গাপুর ম্যাচে জামালকে না খেলানো, কিছুদিন আগে প্রবাসীদের ট্রায়ালে অনিয়ম, সব মিলিয়ে ফুটবল প্রেমীদের অভিযোগ এখনো সিন্ডিকেট মুক্ত হতে পারেনি ফেডারেশন।
আদৌ কি সিন্ডিকেট আছে বাফুফেতে, নাকি তা শুধুই মিথ? কালবেলার মুখোমুখি হয়ে এই প্রশ্নেরই সোজাসাপটা উত্তর দিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। এই যে শব্দটা সিন্ডিকেট, সেটা কিন্তু মূলত জাতীয় দল, লীগ এটাকে নিয়েই মাথা খারাপ। আমি এতটুকু বলতে পারি যে আমার সভাপতির পক্ষ থেকে আমি একটা মেসেজ আপনাকে দিতে পারি যে কোনো রকম সিন্ডিকেট কিন্তু উনি কিংবা ওনার আন্ডারে আমরা যারা আছি আমরা কিন্তু টলারেট করবো না। আমরা যদি স্পষ্ট প্রমাণ পাই, আমরা যদি দেখি যে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি হচ্ছে, তার বিরুদ্ধে ডেফিনেটলি আমরা অ্যাকশন নেব। এটা আসলে আমরা মাঝে মাঝে নিজেরা ক্যাজুয়ালি কিন্তু আলাপও করি যে আসলে জিনিসটা কি, মানে বিকজ হ্যাঁ আমরা শুনি অনেক সময় অনেক প্লেয়ারদের নিয়ে বলা হয়, অনেক সময় টেকনিক্যাল স্টাফদের নিয়ে বলা হয়, বাট আপনাকে একটা বুঝতে হবে ফুটবল তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মাঠের খেলা। সো ওই মাঠের ওভারঅল পারফরমেন্সটাকে যাচাই করে সব কিছু চিন্তা করতে হয়। হ্যাঁ, আমরা যেমন একদিক দিয়ে দেখছি যে আমাদের মেন্স টিম মাঠে হয়তো ভালো খেলছে, কিন্তু রেজাল্টটা আমাদের এখন ডিজাইন আসে নাই, বাট এটা তো আসলে স্টেপ বাই স্টেপ একটা প্রসেস। সো আমরা সেটা নিয়ে দেখবো। আবারও ফিনান্সিয়াল ডিসিপ্লিনের যে ব্যাপারটা আমরা বললাম, ঠিক একইভাবে আমি মনে করি আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট এবং আমাদের সকল সদস্য আমরা যারা আছি, ডেফিনেটলি আমরা এই ধরনের কোনো কিছু যদি আমাদের নজরে আসে কিংবা এই ধরনের কোনো কিছুর জন্য আমরা যদি দেখি যে আমাদের ওভারঅল পারফরমেন্সে একটা নেতিবাচক এফেক্ট হচ্ছে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আমরা কিন্তু চেষ্টা করছি ভালো ভালো প্লেয়ারদেরকে নিয়ে, যারা পটেনশিয়াল প্লেয়ার তাদেরকে আনার জন্য, বাট সেটা কখনোই এই জন্য নয় যে আমরা আমাদের নজরটা ডোমেস্টিক প্লেয়ার থেকে সরিয়ে দিচ্ছি। ডোমেস্টিক প্লেয়ারদের কাজ চলমান সবসময় থাকবে এবং আমরা আশা করব এই ডোমেস্টিক প্লেয়ার এবং বিদেশে যারা বাংলাদেশি আছে এদেরকে নিয়ে ভবিষ্যতে আমাদের আরো শক্তিশালী দল যেন হয় ইনশাআল্লাহ। বাংলাদেশ ফুটবলে যেহেতু এখন ফিরে আসছে স্বর্ণালী যুগ, তাই বাফুফের প্রতি ফুটবল প্রেমীদের প্রত্যাশা সিন্ডিকেট, অনিয়ম, দুর্নীতি সবকিছু ছাপিয়ে ফিরে আসুক হারানো দিন। ফাতিন ইশরাক, কালবেলা। ফুটবল নিয়ে বড় স্বপ্নই দেখতে শুরু করেছিল লাল সবুজরা, অথচ মাঠের খেলায় প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি। হামজা সমিতদের উড়িয়ে আনলেও র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বিস্তারিত প্রতিবেদনে। দেশের ফুটবলে ভক্ত সমর্থকদের মাঝে নবজাগরণের হাওয়া বইছে, অথচ র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে হামজা জামালদের। বৃহস্পতিবার জাতীয় পুরুষ ফুটবল দলের র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা, যেখানে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। 183 থেকে বাংলাদেশের র্যাঙ্কিং এখন 184। বাংলাদেশ জুন উইন্ডোতে 2টি ম্যাচ খেলেছিল, ভুটানকে 2-0 গোলে হারিয়েছিল জামালরা। পরবর্তীতে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ হোম ম্যাচে 1-2 গোলে সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছে। বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারলে র্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব পড়ত। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফুটবল প্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। ঘরের মাঠে জয়ের প্রত্যাশায় ছিলেন ফুটবল প্রেমীরা। সফরকারী সিঙ্গাপুর 1-2 গোলে জিতে উল্টো বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছে। সাবেক তারকা ফুটবলার ও দেশের শীর্ষস্থানীয় কোচরা এই হারের জন্য সরাসরি হেড কোচ হাবিয়ের কাবরেরাকে দায়ী করেছেন। শামীম খান, কালবেলা। বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে আগের মতোই বিচরণ সাকিব আল হাসানের। বিরতি ভেঙে পাকিস্তান সুপার লিগ মাতানোর পর আসছে নানা জায়গায় খেলার প্রস্তাব। জিএসএল, সিপিএল, বাদ যাচ্ছে না কিছুই। খেলছেন না কেবল বাংলাদেশের হয়ে। আর সাকিবের কাছের বন্ধু ও 2006 যুব বিশ্বকাপ দলের সতীর্থ নিপু জানালেন আরও 4 থেকে 5 বছর অনায়াসেই খেলতে পারবেন সাকিব। সাক্ষাৎকার নিয়েছেন সাজ্জাদ খান। আমি সত্যি আমার কোনো আক্ষেপ নেই, কারণ হচ্ছে ওর যে ফিটনেস লেভেল, যে ব্যাটিং বোলিং আছে, যে আর যেই ওর যে চিন্তা ভাবনা আছে, আমার কাছে মনে হয় জাস্ট ওর ন্যাশনাল টিমে বাংলাদেশ টিমেই নাই। তার এছাড়া যদি আপনি বলেন, সে কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো টুর্নামেন্ট সবগুলিতে সে অ্যাভেলেবেল আছে, খেলতেছে। সো আক্ষেপে কি আছে? ও আর ওর যে এই আছে সবকিছু ফিটনেস লেভেল, ও আরামসে আরো 4-5 বছর আরামসে খেলতে পারবে এবং ভালোভাবে খেলতে পারবে, এটা আমার বিশ্বাস। সত্যি বলতে T20 আর 50 ওভার ওয়ানডে যদি বলেন, আমি বলতে পারি যে 3-4 বছর সে অনায়াসে খেলতে পারবে, আরামসে 3-4 বছর আরামসে সে খেলতে পারবে। তার যে ফিটনেস লেভেল সবকিছু আছে, যে ডায়েটের কন্ট্রোল আছে তার, আলহামদুলিল্লাহ তার সে অনেক ফিট আছে। সে তার ক্রিকেটের জন্য সে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না, যে ফিটনেস এইগুলিতে কোনো কম্প্রোমাইজ নাই, সে ভেরি ফিট। ওর সাথে আমি যে কথা বলে বোঝা গেল যে সে সবসময় টিমের কথাই চিন্তা করতো, আর ওর একটা স্বপ্ন আমার কাছে মনে হচ্ছিল যে একটা
ওয়ার্ল্ড কাপে ভালো একটা পজিশনে টিম দলটাকে নিয়ে যাওয়া। আর আমার কাছে মনে হয় যে ওর কথার সাথে বোঝা যায় যে বাংলাদেশ ক্রিকেটের স্ট্রাকচার, যে ঢাকা প্রিমিয়ার লিগ বলেন বিপিএল সবকিছু বলেন, এটা ইট কুড বি বেটার। এভাবে হইলে হবে না। আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলি সে চায় যে বেটার হোক। আমার কাছে এইটাই মনে হয়। সবসময় ওর দলের জন্য চিন্তা করতো। কখনো দেখি না যে যখন কথা হইতো ওর ব্যাপারে কথা খুব কমই হইতো, বলতো যে দিস টিম কুড বি বেটার, যে এইভাবে হলে আরো ভালো হইতো, বা প্রিমিয়ার লিগটা এমন না হয়ে এইটু হলে আরেকটু ভালো হইতো, বিপিএলটা এইটু হলে আরেকটু ভালো হইতো। এই জিনিসগুলি কারণ ও যেহেতু বিভিন্ন ওয়ার্ল্ডের দেশের বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলছে, সে দেখতেছে যে বাংলাদেশের সাথে কতটুকু তফাৎ। সো এই জন্য সে তার চিন্তা ভাবনা এমনই ছিল যে ইট কুড বি বেটার। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।